বাবা বাই। বাই বাবা, সাবধানে যাস। হ্যাঁ, মাথা সোজা রাখ। আয়, এনে ব্যাগটা নে তাড়াতাড়ি। আয় 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 আয়, চল 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 চল। বাবাকে বাইকে বলবে। বাই বাবা। এইভাবে না, এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখানে দাও। বাই। বাই। আয়, সি আয়, ইউ। আয়। বসেছিস? চল। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম 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 নাম, বাস এসে গেছে, নাম নাম। যা যা যা। বাই। দেখ বাস বেরিয়ে যেত না। চল 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 চল, তাড়াতাড়ি উঠে পড়। যা যা যা, সামনে সামনে সামনে। বাই বাই। কি আর তুই আজ আবার লেট হয়ে গেলি? হ্যাঁ রে, রচনা টেক্সট বুকটা পাচ্ছিলাম না। সারা বাড়ি খোঁজার পর রবির ব্যাগ থেকে বেরোলো। নে ওঠ। তুইও না, চল। আরে তুমি এখনো তৈরি হওনি? হ্যাঁ, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। একটা সাধারণ পরিবারের জীবনের একটা সাধারণ দিন ছিল। বাচ্চারা স্কুলে চলে গিয়েছিল, বাড়ির পুরুষ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়েন। তার বৃদ্ধা মা বাড়িতে আরাম করছিলেন, বাড়ির গৃহিণী বাড়ির কাজ করছিলেন। আর এখন সময় হয়ে গিয়েছিল বাচ্চাকে স্কুল বাস স্টপ থেকে পিক আপ করার। কিন্তু এবার যা হতে চলেছে সেটা সাধারণ ছিল না, নর্মাল ছিল না। যা হয় সেটা হঠাৎই হয়, আর যা হলো সেটাই পরিবারটিকে লণ্ডভণ্ড করে দিল। এই দুর্ঘটনা এই পরিবারটিকে যেন অসহায় চোরাবালির মধ্যে চিরকালের মধ্যে ডুবিয়ে দিল। সেই দুপুরে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেটা কেউ জানতে পারেনি। মা, আমি রচনাকে আনতে যাচ্ছি। লতা আন্টি, মা কেন এলো না? জানি না রচনা, হয়তো মায়ের একটু কাজ পড়ে গেছে। চল আমি তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। যাও বাবু, ঠাকুমা রয়েছে বাড়িতে। ঠাকুমা? মা কোথায়? মা আমায় নিতে গেল না কেন? কি, মা নিতে যায়নি? না। তাহলে কোথায় গেল? জানি না। লতা, হ্যাঁ? ভাবনার সাথে কথা হয়েছে তো? না তো মাসিমা, ও তো এলো না, তাই আমার মনে হলো হয়তো আটকে গেছে। রাস্তায় দেখা হয়ে যাবে হয়তো, তাই আমি রচনাকে নিয়ে চলে এলাম। আচ্ছা মাসিমা, আমি এখন যাই, আসছি। আচ্ছা ঠিক আছে, চল মা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবারটা দিচ্ছি। কিন্তু মা গেল কোথায়? মা এসে যাবে, এখন চল। নে তাড়াতাড়ি খা। রবি, বাবা তোর মাকে একটা ফোন করতো, জিজ্ঞেস কর এখন কোথায় আছে ও। কোথায় মা? জানি না, মা তো আমায় নিতেও গেল না। ঠাকুমা, হ্যাঁ? মায়ের ফোনের রিং তো ভেতর থেকে আসছে। ঠাকুমা,
ফোন তো এখানে। মাও না ঘরে ফোনটা ফেলে চলে গেছে। এটা তো প্রথমবার হলো যে ফোনটা ঘরে ফেলে গেছে। আর এটাও প্রথমবার হয়েছে যে মা আমায় নিতেও গেল না। কোথায় যেতে পারে মা? বাবা, মা কোথায়? আমি কি করে জানবো বলো তো? আমি তো এক্ষুনি বাইরে থেকে ফিরছি। চলো। আজ আমায় মা নিতেও যায়নি। ও তো বলে গেল যে রচনাকে আনতে যাচ্ছে। কোথায় যেতে পারে? বাবা, তুমি কোথায় যাচ্ছ? বাবু, মাকে খুঁজতে যাচ্ছি, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। তোমরা চিন্তা করো না একদম। হ্যাঁ, আমি মাকে খুঁজে আনছি। না স্যার, সকাল থেকে কোনো অ্যাক্সিডেন্টের কেস আসেনি। আচ্ছা আচ্ছা, এখানে আশেপাশে আর কোনো হসপিটাল আছে যেখানে চেক করতে পারি গিয়ে? স্যার কি হয়েছে বলবেন একটু? আসলে আমার ওয়াইফ নাম হলো ভাবনা পাঞ্চাল। আজ সকালে বাচ্চাকে স্কুল বাস যেখানে ছেড়ে দেয় সেখান থেকে স্কুটারে করে নিতে গেছিল, আর বাড়িতে মোবাইল ফোনটা রেখে যায়। কিছুই খোঁজ পাচ্ছি না ওর, তাই একটু টেনশনে আছি। স্যার আপনি এমজি সিভিল হসপিটালে গিয়ে চেক করছেন না কেন? ওখানেই আশেপাশে 2-4টে প্রাইভেট ক্লিনিকও আছে। না স্যার, আমাদের এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের কেস আসেনি। টু হুইলার অ্যাক্সিডেন্ট কেস? না না, আজ তো সেরকম কোনো কেস আসেনি। না স্যার, আমাদের হসপিটালে এরকম কোনো কেসই আসেনি। মা, আপনার ভাবনার সাথে কখন কথা হয়েছিল? ওই সকাল 10টা 10:30 হবে। কে হয়েছে বাবা? রচনাকে নিতে গেছিল স্কুটারে করে, ফেরিনি, ফোনটাও বাড়িতে ফেলে রেখে গেছে। কন্ট্যাক্ট করতে পারছি না। আমি ভাবলাম আপনাদের ওখানে হয়তো গেছে। না তো, সেরকম কোনো কথা হয়নি। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। আমি আপনাকে পরে ফোন করব। ঠিক আছে। কি হয়েছে পদ্মিনী? ওই ভাবনা কোথায় চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? জানি না, রাকেশ খুব চিন্তায় পড়েছে। ও বলছে ও রচনাকে আনতে গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছয়নি। আচ্ছা দিদি, ভাবনা কি অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করেছিল? না তো রাকেশ, আমার তো 2 দিন ধরে ওর সঙ্গে কথাই হয়নি, আর এখানে আসার তো কোনো কথাই ছিল না। কি ব্যাপার রাকেশ, কোথায় গেছে ও? বুঝতে পারছি না দিদি, কিচ্ছু বুঝতে পারছি না, সেজন্য সবাইকে ফোন করছি। তুমি চিন্তা করো না রাকেশ, আমি এক্ষুনি তোমার জামাইবাবুকে ফোন করছি। ও তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমার কাছে, ঠিক আছে? বাবা, মা কোথায়? শোনো মা, তুমি চিন্তা করো না, মা তাড়াতাড়ি ফিরে আসবে, ঠিক আছে? কি হলো? আসেনি এখনো? আমি আশেপাশের সব হসপিটালে গিয়ে চেক করেছি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টের কেস দেখতে পেলাম না। রাকেশ, ভাবনা দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, কোনো ফোনও করেনি। অনেক রাত হয়ে গেছে। আমার মনে হয় পুলিশ স্টেশনে খবর দেওয়া উচিত। জোন 8-এর ডিসিপি নির্দেশ দিয়েছেন যে পুরো এলাকাটায় যেন ভালোভাবে নাকাবন্দি লাগানো হয়, যাতে
টু হুইলার, ফোর হুইলার, বড় গাড়ি, প্রাইভেট গাড়িকে যেন ভালোভাবে চেক করা হয়। স্যার, ভাবনার ডান হাতের কবজির একটু ওপরে জয় মাতারানী লেখা ছিল। ঠিক আছে, আমরা শহরের সমস্ত হাসপাতালে চেক করছি। আচ্ছা, কাজের সূত্রে ও কি বাইরে কোথাও যেত? না স্যার, ও বাড়ি থেকে এমব্রয়ডারির কাজ করত। আমি ওর সমস্ত ক্লায়েন্টসদের ফোন করে জিজ্ঞেস করেছি, কেউ কিচ্ছু বলতে পারলো না। স্কুটারের নাম্বারটা বলবেন? হ্যাঁ, MP XX 12-5K। আমরা এক্ষুনি সার্চ অপারেশন লঞ্চ করছি। যদি কোনো খবর পাওয়া যায় আপনাকে নিশ্চয়ই জানাবো। হ্যাঁ স্যার। সবাই উদ্বিগ্ন ছিল যে ভাবনা আসলে কোথায় রয়েছে। দেখতে দেখতে কথাটা ছড়িয়ে পড়ল আর পুরো এলাকায় হুলস্থুল শুরু হয়ে গেল। প্রত্যেকটা কেটে যাওয়া মুহূর্তের সঙ্গে উত্তেজনা বাড়তে লাগলো। মানুষ অস্থির হয়ে পড়ছিল যে তাদের মাঝখানেই থাকা একজন 2 বাচ্চার মা অনেক রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। কারো আন্দাজও ছিল না যে সে কোথায় গায়েব হয়ে গেছে। পুরো শহরের মধ্যে আর শহরের বাইরে সমস্ত হসপিটালে চেক করেছি। ভাবনা পাঞ্চালের সঙ্গে মেলে এরকম কোনো কেস নেই, না বডি না ইনজিউর্ড। স্কুটার আর ভাবনার সমস্ত ডিটেলস সমস্ত টোল আর সিগনালে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো অবধি কিচ্ছু পাইনি। 31 বছরের একটা মেয়ে তার বাড়ি থেকে বেরিয়েছিল তার বাচ্চাকে বাস স্টপ থেকে নিতে, আর তারপর সারা রাত বাড়ি ফেরেন। স্যার, ভাবনার যদি অন্য কোথাও যাওয়ার থাকতো তাহলে বাড়িতে বলে যেত। চৌহান, এই মুহূর্তে আমাদের কাছে 360খানা পসিবিলিটিস রয়েছে। পুরো সার্কেল, আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ডিগ্রিকে ভালো করে চেক করতে হবে। বিষয়টা খুবই সিরিয়াস। হ্যাঁ, সব বন্ধু, সব আত্মীয়দের জিজ্ঞেস করেছি, কেউ কিচ্ছু জানে না। ওর বাপের বাড়ি কোথায়? সাথীপুর। কাল সকালে আমার ওর মায়ের সাথে কথাও হয়েছে ফোনে, কিন্তু উনি কিছু বলতে পারলেন না। আপনি ওর বাপের বাড়িতে ইনফর্ম করেছেন? হ্যাঁ, ওরা এখানে চলেও এসেছে। স্যার, খুবই অদ্ভুত ব্যাপার স্যার। ফোনটাও বাড়িতে রেখে গেছে, রচনাকেও পিক আপ করেনি। এমন আগে কখনো হয়নি স্যার। রাকেশবাবু, আপনার স্ত্রীকে খোঁজার আমরা পুরো দমে চেষ্টা চালাচ্ছি, আর যতক্ষণ না খুঁজে পাচ্ছি আমরা আপ্রাণ চেষ্টা চালাবো। কিন্তু তার আগে একটা প্রশ্ন রয়েছে যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, জিজ্ঞেস করুন। আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো যে আপনার স্ত্রী ভাবনা পাঞ্চাল চাইছেন না যে কেউ তাকে খুঁজে পাক? এটা কি বলছেন স্যার আপনি? আমি বলতে চাইছি যে আপনাদের দুজনের মধ্যে এমন কি কোনো বিষয় আছে বা ছিল যেটার কারণে আপনার স্ত্রী স্বেচ্ছায় তার নিজের বাড়ি ছেড়ে চলে গেছে? না স্যার, এমন তো কিছুই নেই, একদমই না। ভাবনা গায়েব হয়েছে প্রায় 24 ঘন্টা কেটে গেছে। তার পরিবারের প্রত্যেক সদস্যকে ভয় আর ভয়ঙ্কর চিন্তার বেড়াজাল ঘিরে ধরছিল। পুলিশ পুরো শহরের আনাচে কানাচে খুঁজে ফেলেছিল, কিন্তু ভাবনার কোনো খোঁজ ছিল না, কোনো খবর ছিল না। পুরো 24 ঘন্টা কেটে গিয়েছিল, কিন্তু ভাবনার কোনো খবর ছিল না। খবর এলো তৃতীয় দিনে, আর একটা নয় বরং অনেকগুলো খবর এলো। একের পর এক শকস। ভাবনার সঙ্গে কি ঘটেছিল সেটা তখনও রহস্যের কুয়াশায় ঢাকা ছিল, কিন্তু এই দুর্ঘটনা, এই ভয়ঙ্কর ঘটনা ভাবনার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষকে দীর্ঘদিন ধরে স্তম্ভিত করে রাখতে চলেছিল। বেদান্তপুরের জঙ্গলে উত্তরের দিকে এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাও। একটা পোড়া লাশ পাওয়া গিয়েছে, হয়তো কোনো মহিলার হবে। হ্যালো হ্যালো, রাকেশ পাঞ্চাল? হ্যাঁ, রাকেশ বলছি। আপনার স্ত্রী ভাবনা পাঞ্চাল 2 দিন ধরে মিসিং। হ্যাঁ, আপনি কে? জয়সিনগর থেকে PSI রমেশ অধিকারী। জয়সিংনগর? হ্যাঁ, রাকেশ, আপনাকে খুব তাড়াতাড়ি এখানে আসতে হবে। আগে ভাবনার ব্যাপারে কিছু খোঁজ পেলেন? একটা খুব খারাপভাবে জ্বলে যাওয়া লাশ পেয়েছি আমরা। কি ডিটেলস আপনার স্ত্রীর সাথে মিলে যাচ্ছে, আপনাকে সে শনাক্ত করতে হবে। কি হয়েছে রাকেশ? কার ফোন ছিল? জয়সিংনগরে আবার কি হয়েছে? কালকে আপনার স্ত্রীর ছবি আর ডিটেলস পেয়েছি আমরা, আর আজ বেদান্তপুর জঙ্গলেই লাশটা পেয়েছি। বডি শনাক্ত করার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি আশেপাশে, কিন্তু হাইট আর বডি আপনার স্ত্রীর সাথে মিলছে। আপনি শনাক্ত করুন। রাকেশ, রাকেশ,
রাকেশ সামলান নিজেকে। আমাদের কিছু ফর্মালিটিস আছে, আচ্ছা তারপরে এই কেস নগরকোট ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা। আপনাদের পালন ঠিক করছে, আছে। ঠিক আছে? রাকেশ প্লিজ, রাকেশ শক্ত হও। আমরা এখানে জয়সিংনগরে পোস্টমর্টম রুমের বাইরে বসে আছি। কিন্তু জয়সিংনগরে কে ছিল কেন ও? আমরা এখনো পুরোপুরিভাবে জানি না। একটা লাশ দেখেছি, সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তুমি বাকি সবাইকে ঠিকঠাকভাবে ব্যাপারটা বুঝিয়ে দিও। আমাদের এখানে হসপিটালের কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। ও ফোন করেছিল। এই জয়সিংনগরের ব্যাপারটা কি? ওখানে দুজনে কেন গেল? জয়সিংনগরের জঙ্গলে ওখানকার পুলিশ একটা পুড়ে যাওয়া ডেড বডি পেয়েছে। এখানে কেন এসেছিল ও? জামাইবাবু কি এরম করেছে? রাকেশ, এই সমস্ত প্রশ্নের জবাব পুলিশ দেবে। তুমি একদম ভেঙে পড়ো না। তোমার ফোন এসছে, তোলো। ফোন ফোন। হ্যালো। হ্যাঁ, রাকেশ বাবু কথা বলছেন কি? হ্যাঁ। আপনি ভাবনা দেবীর হাজবেন্ড? হ্যাঁ। আপনি? আমি পালংগঞ্জ থেকে সাব ইন্সপেক্টর তরুণ সিং বলছি, আতিচক পুলিশ স্টেশন। আমরা একটা কাটা লাশ পেয়েছি, মনে হচ্ছে ওটা আপনার স্ত্রীর। হ্যাঁ? কি? হ্যাঁ, ডান হাতটা আলাদা কাটা পাওয়া গেছে, তাতে জয়মাতা রানী লেখা আছে। আপনি এক্ষুনি এসে শনাক্ত করুন। কি হয়েছে? জামাইবাবু, পালনগঞ্জ থেকে ফোন এসেছিল, হাতিচক পুলিশ চৌকি থেকে। কি বলছে ওরা? ওরা বলছিল যে ওরা ভাবনার লাশ পেয়েছে। হ্যাঁ, লাশ থেকে হাতটা কাটা, আর তাতে লেখা রয়েছে জয় মাতা রানী। রাকেশ বাবু, আপনাকে এখানে সাইন করতে হবে। স্যার, আমার কাছে পালনগঞ্জ থেকে ফোন এসেছিল, হাতিচক পুলিশ চৌকি থেকে। ওরা বলছে যে আমার স্ত্রীর লাশ পেয়েছে ওখানে। কিন্তু একটু আগেই তো আপনি একটা জ্বলে যাওয়া লাশকে আইডেন্টিফাই করেছেন। ভুল করে ফেলেছে স্যার। এই অবস্থায় মানুষ ভুল করতেই পারে। স্যার, একটা অদ্ভুত সমস্যায় পড়েছি। কি হয়েছে? স্যার, আতিচক পুলিশ স্টেশনে একজন ঝাড়ুদার ইনফর্ম করেছে যে ভাবনা পাঞ্চালের ডান হাত ট্যাটু করা, সেটা আগে পাওয়া গেছে, আর পরে বডি পার্টসগুলো। তো তাতে সমস্যার কি আছে? স্যার, ভাবনার স্বামী এই মুহূর্তে জয়সিংনগর পুলিশ স্টেশনে রয়েছে। ওখানকার পুলিশ একটা পোড়া লাশ পেয়েছে, আর রাকেশ ওই লাশটাকে আইডেন্টিফাইও করেছে। যখন ও পেপার সাইন করতে যাচ্ছিল, তখন আতিচক থেকে ফোন আসে। একজন মহিলা দুদিন ধরে নিরুদ্দেশ ছিল, আর এবার একটা নয় দুটো লাশ পাওয়া যায়, যার মধ্যে একটা ওই মহিলার হতে পারে। একটা খুব বাজেভাবে পোড়া ছিল, আর একটা টুকরো টুকরো হয়েছিল। পুড়ে যাওয়া লাশটা ভাবনা শহর থেকে দূরে জঙ্গলে পাওয়া গিয়েছিল। এটাকেই ভাবনার লাশ বলে মনে করা হচ্ছিল, যতক্ষণ না দ্বিতীয় লাশটি সেই শহর থেকে পাওয়া যায় যেখানে ভাবনা থাকতো। কিন্তু এর মধ্যে কোন লাশটি ভাবনার ছিল, আর শেষমেশ এটা কিরকম অপরাধ ছিল? কেটে আলাদা করে দেওয়া শরীরের অংশ একটা নালায় পাওয়া গিয়েছিল, যা জঞ্জাল পরিষ্কার করতে এসে একজন হঠাৎই দেখতে পায়। ব্যাস 10 মিনিট, আর বডি পার্টগুলো সেলাই করা হচ্ছে। মোট 8টা টুকরো বডির পাওয়া গেছে। তরুণ, স্যার,
সেই বডি পার্টসগুলো কোথায় যেগুলো আপনি পেয়েছেন আর ভাবনা পাঞ্চালের বলে ভাবছেন? স্যার সেলাই করা হচ্ছে, সমস্ত পার্টগুলো আলাদা ছিল। খুলুন। সমস্ত বডি পার্টস পেয়েছেন? হ্যাঁ ডক্টর, সবগুলো আমি নিজে চেক করেছি। মাথা, টর্সো, হাত, পা সব আলাদা আলাদা পাওয়া গেছে। আমাদের পালংগঞ্জে একটা মিসিং কেস আছে, ভাবনা পাঞ্চাল, পরশু থেকে নিখোঁজ। এইভাবে কিন্তু শনাক্ত করানো যাবে না, সমস্ত বডি পার্টসগুলোকে সেলাই করাতে হবে। স্যার বডিটা ভাবনা পাঞ্চালেরই। আপনারা বডিটা দেখতে পারেন, যতটা সম্ভব ব্যবস্থা আমরা করেছি। স্যার যখন লাশ পাওয়া গিয়েছিল তখন পোশাক ছিল না। রাকেশ, রাকেশ, স্কুটারটা পাওয়া গেছে? না স্যার। চৌহান, ইমিডিয়েট খোঁচরদের কাজে লাগাও। এটা একটা ভয়ঙ্কর কেস। একজন মহিলা দুপুরবেলা তার স্কুটার নিয়ে বেরোলো বাচ্চাকে আনার জন্য, তারপর তার লাশ পাওয়া গেল 8টা টুকরোয়। আর একটা কথা, খোঁজ নাও ও বাড়ি থেকে বেরিয়েছিল কিনা। মানে স্যার? মানে ওকে কেউ স্কুটারে করে মেয়েকে আনতে যেতে দেখেছিল কিনা। তো আপনার কি মনে হচ্ছে এলাকার মধ্যে কিছু হয়েছে? চৌহান, অনেক কিছুই হতে পারে। ভাবনা পাঞ্চালের স্বামী রাকেশ পাঞ্চাল এত পুড়ে যাওয়া একটা লাশকে কি করে আইডেন্টিফাই করলো, কি করে এত তাড়াতাড়ি মেনে নিল যেটা ওর স্ত্রীর লাশ? প্রশ্নের পর প্রশ্ন আসছে। তুমি স্কুটারের ব্যাপারে নজর দাও, খোঁজ নাও ওর স্কুটারটা এলাকাতেই কোথাও লুকোনো নেই তো? রাইট স্যার। এলাকায় ভাবনার ভয়ঙ্কর মৃত্যুর খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ পাঞ্চাল পরিবারের বাড়ির বাইরে জড়ো হতে লাগলো। আগে বলছিল জয়সিংনগরে পোড়া একটা লাশ পাওয়া গেছে, এখন তো বলছে এখানেই কাটা লাশ পাওয়া গেছে। ভগবান, এই ভাবনা গেছিল কোথায়? লোকে তো এটাই বলছে যে স্কুলের বাস স্টপে গিয়েছিল নিজের বাচ্চাকে নিতে, আর নিজের স্কুটিতে গিয়েছিল। সেদিনের পর আমি তো কোনোদিন দেখতে পাইনি। হ্যাঁ, আমিও দেখিনি। আরে রোজ তো আমাদের বাড়ির সামনে দিয়েই যেত, কি যে হলো কে জানে। শান্তি কাকি, শান্তি কাকি, কি হয়েছে লতা? ওই যে আমাদের ভাবনা পাঞ্চাল আছে না, ওকে মার্ডার করা হয়েছে। মার্ডার হয়ে গেছে? হ্যাঁ, ওকে কেউ কেটে টুকরো টুকরো করে দিয়েছে। হায় ঈশ্বর। ভাবনা কোথায় গিয়েছিল? সবাই বিভিন্ন রকমের কথা বলছে, সবাই ওখানেই গেছে খোঁজ নিতে। ঠিক আছে, চলো আমরাও যাই। চলো চলো। এই কন্ডিশনে মৃত্যুর কারণটাও খুঁজে পাওয়া খুব মুশকিল। আমরা এই বডির আলাদা আলাদা 8টা পার্টকে সেলাই করেছি। তার মানে বডিটা 8টা টুকরোয় কাটা হয়েছে? অবশ্যই। মাথা, হাত, পা, শরীর কোনো প্রসেস করে কাটা হয়নি, গায়ের জোরে শরীরটাকে কাটা হয়েছে। আর কিছু কিছু জায়গায় তো হাড়গুলোকে মাঝখান থেকে কাটা হয়েছে। পরে ওই সমস্ত টুকরোকে ওই বস্তায় ভরা হয়েছিল? হ্যাঁ, এখানে তো এইভাবেই আনা হয়েছে, বস্তাতে 8টা টুকরো। সেক্সুয়াল অ্যাসল্টের কোনো চিহ্ন? না, কিন্তু হাতে ধস্তাধস্তি চিহ্ন আছে। এগুলো কাটার চিহ্ন নয়, আঁচড়ের। আমার টিম পুরো নালাটা তল্লাশি করছে, যদি মার্ডার ওয়েপন পাওয়া যায়। কোনো প্রোগ্রেস? এখনো পর্যন্ত নয়। ডক্টর, টাইম অফ ডেথ বলতে পারবেন? হ্যাঁ, ইনিশিয়াল অ্যানালিসিস করে বলতে পারি যে 48 ঘন্টা হয়ে গেছে। এমনিতে তো নালার জলের জন্য ও শরীরের পচন অনেকটাই হয়ে গেছে। 48 ঘন্টা মানে পরশু যেদিন নিখোঁজ হয়, তার মানে যখন নিখোঁজ হয় তখনই খুন হয়? মনে হচ্ছে এমনটাই হয়েছে। এই নিষ্ঠুর আর বিকৃত হত্যা শহরে আতঙ্ক আর ক্ষোভের পরিবেশ তৈরি করল। মানুষ উত্তর চাইছিল, ভাবনা পাঞ্চালের সঙ্গে শেষমেশ এরকম হলো কি করে।
কে ছিল এই নিষ্ঠুর হত্যাকারী? এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছিল, হত্যাকারীর গ্রেফতারির দাবি তুলছিল। তারা ঘোষণা করে দেয় যে যতক্ষণ না হত্যাকারী ধরা পড়ছে তারা লাশের শেষকৃত্য করবে না। রাকেশ, পরিতোষ, প্লিজ কোঅপারেট করো। দেখো, আমরা হত্যাকারীকে ধরার জন্য পুরো ফোর্সকে কাজে লাগাচ্ছি, আর আমরা ওদের অবশ্যই ধরব। ভরসা রাখো। এই ঘটনাটা আপনাদের কাছে যতটা কষ্টের, আমাদের কাছে ততটাই লজ্জার। দেখুন, আপনারা শান্তি বজায় রাখুন। শান্তি? ভাবনা দুদিন ধরে নিখোঁজ ছিল, তখন আপনারা ঘুমোচ্ছিলেন, আর এখন আপনারা আমাদের শান্তি বজায় রাখতে বলছেন? দেখুন, আমরা প্রথম দিন থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি, আমাদেরও ভীষণ খারাপ লাগছে। প্লিজ রিকোয়েস্ট করছি, সৎকার করে দিন। এই সমস্ত ঝঞ্ঝটে কেসটা ঠান্ডা হয়ে যাবে, তখন হত্যাকারীদের ধরা আরোই কঠিন হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত ভাবনা পাঞ্চালের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। সহযোগনগরের অধিবাসীরা ক্রাইম ব্রাঞ্চের শান্তি বজায় রাখার আপিল মেনে তো নিয়েছিল, কিন্তু তাদের সবার মনে এই হত্যাকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। ভাবনা আসলে কোথায় গিয়েছিল? সে তার ফোন বাড়িতে কেন রেখে গিয়েছিল? সে কি নিজে থেকে কারোর সাথে দেখা করতে গিয়েছিল? ক্রাইম ব্রাঞ্চের টিম কোনো সাসপেক্ট, কোনো লিড পাচ্ছিল না। প্রেশার বেড়ে চলেছিল। আর শেষমেশ এই উত্তেজনাপূর্ণ পরিবেশে একটা খবর এলো, সহযোগনগর থেকে নয়, বরং শহরের অন্য এলাকা থেকে। স্যার, স্কুটারটা পাওয়া গেছে। কোথায়? এই সান্ত্রাম ক্রসিং এর পাশে পার্কিং লটে। সাহেব, ওই যে স্কুটারটা। মনে হচ্ছে এটা রক্তের দাগ। শর্মা স্যার, এক্ষুনি ফরেন্সিককে ডাকো। রাইট স্যার। স্যার, এখানে তো সিসিটিভি নেই। তুই তো আছিস। এই স্কুটার কে রেখে গেছে? কখন রেখে গেছে? বিল বুকের পার্কিং এর কাউন্টার ফাইল দেখতে হবে। স্কুটারটা যে পার্ক করেছিল তার মুখটা মনে আছে? একটু একটু মনে আছে স্যার। রসিদটা আমি বানিয়েছিলাম। একটু কথা কাটাকাটিও হয়েছিল। কিরকম কথা কাটাকাটি? স্যার, হ্যান্ডেল লক খুলে রেখে যাবেন যাতে পরের গাড়ি এলে আগুপিছু করতে সুবিধা হয়। আরে ভাই, আমার যদি গাড়ি কেউ চুরি করে নেয় তার ক্ষতিপূরণ কি তুই দিবি? স্যার, এটা কোনো বাগান নাকি? রসিদ ছাড়া কেউ এখানে টাচও করতে পারবে না। আচ্ছা শোন, আমি হ্যান্ডেল লক করে দিয়েছি, যা করার করে নে। অদ্ভুত লোক তো। এই যে স্যার। 9 জুলাই সন্ধ্যা 5:30। হ্যাঁ স্যার। 9 জুলাই ভাবনা পাঞ্চাল নিখোঁজ হয়। 9 জুলাই ওকে খুন করা হয়, আর 9 জুলাই 5:30টার সময় ওর স্কুটার এখানে পার্ক করা হয়। যদি লোকটা স্কেচ বানাতে হয়, আমাদের আর্টিস্টকে তুমি বলতে পারবে কেমন দেখতে ছিল, মুখটা কেমন ছিল? চেষ্টা করবো স্যার। কটা বাজে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি নিশ্চিত বলতে পারি যে ও ভাবনাই ছিল। তাহলে উনি একা ছিলেন? হ্যাঁ, একাই ছিল, আর পেছনেও কেউ বসেছিল না। এটা হচ্ছে সহযোগনগর, এখানে ভাবনা পাঞ্চালের বাড়ি। আর এখান থেকে ফের এদিকে গেলে আদিচক নালা, যেখান থেকে আমরা ভাবনা পাঞ্চালের লাশ পেয়েছি টুকরো অবস্থায়। এরপর এখানে
এখানে ওই সন্তরাম ক্রসিং, যেখানে ভাবনা পাঞ্চালের স্কুটারটা পাওয়া গেছে। ব্যাপারটা পরিষ্কার যে স্কুটারটা হত্যাকারী পার্ক করেছে প্রায় সন্ধে 5:30টার সময়। স্যার সেই হোক নগর, যেখানে ভাবনা পাঞ্চালের বাড়ি, ওখান থেকে হাতিচক নালা মিনিট 20 দূরত্বে বাই স্কুটার। স্যার এই হাতিচক খাল থেকে সন্তরাম ক্রসিং এর পার্কিং লট পর্যন্ত স্কুটারে যেতে 25 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগে। ওই ভদ্রমহিলার বক্তব্য অনুযায়ী শান্তি, তাই তো? কে স্যার? শান্তি। শান্তির কথা অনুযায়ী সে ভাবনা পাঞ্চালকে একা যেতে দেখেছে, সঙ্গে কেউ ছিল না। ইয়েস স্যার, উনি বললেন ও ছাড়া স্কুটারে আর কেউ ছিল না। আর ভাবনা নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে আসে, সঙ্গে নিয়ে যায়নি। যেটা তার স্বামীর কথা অনুযায়ী আগে কখনো ঘটেনি। আমি এটা বুঝতে পারছি না যে ও ফোন বাড়িতে কেন রেখে গেল। এর আগে কখনো এরকমটা হয়নি? কখনো এমন তো হয়নি, কিন্তু হতে পারে যে বাড়ির কাছ থেকে হয়তো 10 মিনিটের দূরত্বে গেছিল, তাই ফোনটাই নিয়ে যায়নি ইচ্ছে করে। সেলফোন ছাড়া না তো, ওর ফোন সবসময় তো ওর হাতেই থাকতো। আর তাছাড়াও আজকালকার যুগে ফোন ছাড়া কেই বা বাইরে বেরোয়। তাহলে ভাবনা পাঞ্চাল কেন ওর ফোনটা সঙ্গে নিয়ে যায়নি? ও জেনে বুঝেই ফোনটা বাড়িতে রেখে গিয়েছিল, নাকি ভুলে গিয়েছিল? বিশেষ করে আজকের দিনে তো মোবাইল মানুষের ছায়া সঙ্গী। কোন মানুষটা কোথায় যাচ্ছে, কটার সময় যাচ্ছে, তার ফোন থেকে পুরো ইনফরমেশনই পাওয়া যায়। স্যার হয়তো আপনার যেরকম প্রথমে মনে হচ্ছিল ওরকমই হয়তো হয়েছে। স্যার ভাবনা হয়তো এলাকার বাইরেই যায়নি। স্যার ও যে বাড়ি থেকে বেরিয়েছিল এই কথাটা তো ঠিক। ওর শাশুড়ি বলেছেন যে ও বাড়ি থেকে বেরিয়েছিল। আর স্যার ওদেরই পাড়ার ওই শান্তি, উনিও ওকে যেতে দেখেছিলেন। আর স্যার যদি আমরা এটা ধরেও নিই ওর শাশুড়ি মিথ্যে কথা বলছেন, তাহলে ওই শান্তি উনি কেন মিথ্যে বলবেন? তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার যে ভাবনা পাঞ্চাল বাড়ি থেকে বেরিয়েছিল। যদিও বাড়ি থেকে বেরিয়েই থাকে, তাহলে বাস স্টপে কেন গেল না? কোনো মা তার বাচ্চাকে আনার জন্য বাড়ি থেকে বেরোয়, কিন্তু বাচ্চাটাকে না এনে অন্য কোথাও চলে যায়। স্যার হতে পারে ওকে আটকে দেওয়া হয়েছে মাঝ রাস্তাতেই কোথাও। কিন্তু তাহলে ভাবনা পাঞ্চালের স্কুটার সন্তরাম ক্রসিং এ কি করে পৌঁছলো? এইখানে। আর ওর লাশ, তাও 8টা টুকরোয় কাটা, আতিচক নালায় কি করে পৌঁছলো? ব্যাপারটা এরকম নয় তো যে ভাবনা পাঞ্চালের হত্যাটা তার এলাকাতেই বা তার আশেপাশে কোথাও হয়েছিল? বলে অফিসার। স্কুটারে রক্তটা যে পেয়েছিলাম সেটা ভাবনা পাঞ্চালেরই। আপনারা আন্দাজ করতেই পারেন ওই লাশের বস্তাটা যেটা ছিল ওটা হয়তো স্কুটারের উপরে তুলে নালা অব্দি নিয়ে যাওয়া হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। স্কুটারিতে পাওয়া রক্ত ভাবনা পাঞ্চালেরই। পুরো চান্স রয়েছে যে ভাবনা পাঞ্চালের হত্যাটা এলাকাতেই হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে কেউই কিছু দেখেনি। স্যার হতে পারে এটা ভেতরের ব্যাপার, আর আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি। চৌহান, আমার প্রথম থেকেই একটা বিষয় আশ্চর্য লাগছে যে ভাবনা পাঞ্চালের স্বামী রাকেশ পাঞ্চাল একটা পোড়া লাশকে নিজের স্ত্রীর লাশ বলছে কেন? যেখানে লাশটা পুরোই পুড়ে গেছে, ওই লাশ থেকে কাউকে চেনা পুরোটাই অসম্ভব। তাহলে রাকেশ কেন বলেছিল যেটা ওর স্ত্রীর লাশ? আচ্ছা, রাকেশ পাঞ্চাল আমাদের খেলাচ্ছে না? স্যার স্কেচ আর্টিস্টকে নিয়ে একবার পার্কিং লটে যাই, হতে পারে স্কেচের মাধ্যমেই ভাবনার খুনির মুখটা বেরিয়ে আসবে। স্কেচ তো ক্লিয়ার নয়। পার্কিং লট ম্যানেজার ঠিকমতো ডিসক্রাইব করতে পারেনি। স্যার সারাদিনে ডজন খানেক মুখ দেখি, কারোর সাথে সামান্য কথা কাটাকাটি হলে পরেও আমি একদম ক্লিয়ার কি করে বলতে পারবো স্যার? বারবার যদি দেখে থাকতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল। ও তো একবারই এসেছিল। স্যার আপনারা আমাকে এভাবে দেখছেন কেন? ওই লোকটার সাথে আমার কোনো যোগাযোগ নেই। স্যার আমার বাড়ি এখানে, আমি কোথাও পালাবো না। কেসটা কিন্তু খুব গরম হয়ে উঠেছে ইন্সপেক্টর। যা দরকার হেডকোয়ার্টার থেকে নিয়ে নাও। কতজন সাসপেক্ট পেয়েছো? স্যার এখনো পর্যন্ত কেউ নয়। সত্যি বলতে কি এইমাত্র শুরু হয়েছে, এখনো সব অ্যাঙ্গেল খতিয়ে দেখিনি। ডেভেলপ করো অফিসার, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকারীকে লক আপে চাই। ইয়েস স্যার, আমিও সেটাই চাই, আর সেটাই হবে। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ভাবনা তার বাড়ি থেকে তার মেয়েকে স্কুল বাস স্টপ থেকে আনার জন্য তার স্কুটারটি নিয়ে বেরিয়ে পড়েছিল।
কিন্তু যেখানে তার মেয়ের স্কুল বাস আসতো সেই বাস স্টপে সে পৌঁছলই না। আর অদ্ভুত ব্যাপার এটাও ছিল যে মাঝ রাস্তায় সে কোথায় চলে যায় তার কোনো আইডিয়াই কারো ছিল না। আর তার এত ভয়ঙ্করভাবে মার্ডার কিভাবে হলো আর কেন? চৌহান, তুমি সহযোগ নগরের প্রত্যেক কটা দোকানে খোঁজ নাও, একটাও দোকান যেন বাদ না যায়। পুষ্পা, Yes, sir. তুমি রাকেশ পাঞ্চালের বাড়ির লোকের সঙ্গে আবার কথা বলো, সবার সঙ্গে। ওকে স্যার। কল রেকর্ডস এর স্ট্যাটাস কি? স্যার, ভাবনার ওর স্বামী রাকেশ, ওদের কল রেকর্ডস আমরা সন্ধ্যার মধ্যে পেয়ে যাব। এমব্রয়ডারির শখ ছিল ওর, তাই ও নিজেই কাজটা শুরু করেছিল। তারপর আস্তে আস্তে একদম এক্সপার্ট হয়ে যায়। তখন অনেক কাজ আসতে থাকলো। এই ধরে নিন যেন বাড়িতে বসে বসে কাজ করার মতো পুরো। মানে সব কাজ বাড়ি থেকেই হচ্ছিল। লোকেরা পোশাক নিতে বাড়িতে আসতো, তারপর এমব্রয়ডারি আর ফলস পিকো হওয়ার পর সেগুলো নিয়ে এখান থেকে চলে যেত। বেশিরভাগ সময় তো এরকমই হতো, কখনো কখনো ও নিজেও চলে যেত। স্যার, এই হলো রচনার স্কুলের বাস স্টপ, আর ওই দিকে ভাবনার বাড়ি। বড় জোর 7 থেকে 800 মিটার হবে স্যার। 700-800 মিটার দূরে স্কুটার করে মিনিট পাঁচেক। রাইট স্যার। আর যদি মাঝপথে থামেন বা থামানো হয় তাহলে একটু দেরি হতে পারে। অনেক দেরি শর্মা, অনেক দেরি হয়েছিল। ভাবনা এখান থেকেই জামা কাপড় বানাতো। ওর কাস্টমারদের? না না স্যার, নিজের জামা কাপড় বানাতো আর বাচ্চাদের ড্রেস সব আমিই সেলাই করে দিতাম। কাস্টমারের গুলো খালি এমব্রয়ডারি করতো। স্যার, এটা বলছিলাম কি, এলাকায় যতজন মহিলা আছেন সবাই আমার স্ত্রীর কাছেই জামা কাপড় তৈরি করেন, তাও অনেক দিন ধরে। ওদিন যখন ওখান থেকে স্কুটার নিয়ে গেল, আপনারা কেউ দেখেছিলেন ওকে? স্যার ওই যে না স্যার, আসলে স্যার হয়েছে কি, আমরা ভেতরে বসেই কাজ করি। যখনই কেউ ভেতরে আসে তখনই তাদের সাথে কথাবার্তা হয়, নইলে সারাদিন ধরেই তো এই স্কুটার, রিক্সা, সাইকেল এদেরই শব্দ শুনতে পাই। ভাবনার সঙ্গে আপনার শেষ কবে কথা হয়েছিল? আমরা একে অপরকে জানতাম ঠিকই, কিন্তু খুব একটা বন্ধুত্ব ছিল না আমাদের মধ্যে। তাহলে কিরকম কথা হতো? দেখুন স্যার, ও আমাকে 1 মাস আগে সালভা স্যুটের মেটেরিয়াল দিয়েছিল, কিন্তু আমি শুরুই করতে পারিনি। অনেকবারও মনে করিয়ে দিত কল্পনা কবে সালভা স্যুটটা দেবে, কিন্তু এখন তৈরি হলেও কি লাভ আছে। শত্রুতা? হ্যাঁ, শত্রুতা আপনার স্ত্রীর সঙ্গে। কারোর সাথে কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়েছিল, বা কেউ কোনো হুমকি দিয়েছিল? না 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 ম্যাডাম, আমার স্ত্রী একজন খুবই সিধে সাদা ঘরোয়া মেয়ে ছিল। ওর সাথে বাইরের লোকের কি ঝগড়া হতে যাবে? ও তো বাড়ির বাইরেই যেত না। আর বাড়ির মধ্যে রাকেশ বাবু? মানে মানে পরিবারের ভেতরেই কারোর সাথে কোনো মতান্তর, কোনো শত্রুতা? শান্তি দেবী, সেদিন আপনি যখন ভাবনা পাঞ্চালকে স্কুটারে দেখেছিলেন, ওর সঙ্গে স্কুটারে আর কেউ ছিল না? আঙ্কে না, ও একাই ছিল। এখান দিয়ে এলো আর ওদিকে চলে গেল। একলা? হ্যাঁ হ্যাঁ, একাই। ঠিক আছে, থ্যাংক ইউ। কথাবার্তা মানে এই এমনি জাস্ট রান্না কি হলো, বাচ্চাদের পড়াশোনা, শাশুড়ির শরীর টরীর, ব্যাস এইটুকুই। ওর হাজবেন্ডের সঙ্গে রিলেশন কিরকম ছিল, মানে রাকেশের সঙ্গে? ভালোই হবে, মানে ও কখনো কিছু বলেনি। যদি কোনো প্রবলেম থাকতো তাহলে তো নিশ্চয়ই বলতো আমায়। যেখান থেকে শান্তি দেবী ভাবনাকে স্কুটারে একা যেতে দেখেছিল, ওখান থেকে এই জায়গাটা কত দূর? 200-250 মিটার হবে? মোটামুটি 300 মিটার স্যার। স্কুটারে 5 মিনিট? রাইট স্যার। কিন্তু স্যার আপনি একটা ব্যাপার খেয়াল করেন, ওখানে 100 মিটার দূরে একটা রাস্তা আছে যেটা সরাসরি এলাকায় ঢুকছে। ওই যে স্যার।
স্যার হতে পারে সেদিন এই দিক দিয়ে যাওয়ার পরিবর্তে এই রাস্তা ধরে গিয়েছিলেন। সেটা হতে পারে শর্মা। তার মানে এটা হতে পারে যে সেদিন ভাবনা পাঞ্চাল নিজের বাড়ি থেকে স্কুটারে করে এই বাস স্টপে আসার জন্য নয়, বরং ওই রাস্তা দিয়ে অন্য কোথাও যাওয়ার জন্য বেরিয়েছিল। কি মনে হচ্ছে শর্মা, ভাবনা পাঞ্চাল এই রাস্তা দিয়ে অন্য কোথাও যেতে পারে, তাও নিজের মেয়েকে বাস স্টপে একলা ছেড়ে? একদিন দুপুরবেলায় একজন মা তার ছোট্ট সন্তানকে স্কুল বাস স্টপ থেকে বাড়ি নিয়ে আসার জন্য বের হয়, আর মাঝ রাস্তাতেই হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর দুদিন পর তার লাশের টুকরো অন্য কোথাও পাওয়া যায়, আর তার স্কুটার অন্য কোথাও। তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ টিম এই হঠাৎ করে নিরুদ্দেশ হওয়ার ঘটনা বুঝতে পারছিল না। ভাবনা পাঞ্চালের প্রতিদিনের জীবনযাপনে তারা কোনো সূত্র পাচ্ছিল না। এবার এটা খোঁজ নেওয়া হচ্ছিল যে এই কেসটার ভবিষ্যৎ কি ভাবনার অতীতে লুকিয়েছিল। এলাকায় কেউ ওর ব্যাপারে কিছুই তো বলছে না। স্যার এরকমটাও তো হতে পারে যে ঘরের থেকে বাইরে কথাটা আসেইনি। এরকম হওয়া মুশকিল। আমি খুঁজে বার করার চেষ্টা করছি স্যার। রাকেশ আর ভাবনার ওদের সম্পর্কে ভালো করে খোঁজ নে, একদম ভিতরে যা। গোপন কিছু তো রয়েছে যার জন্য খুনিকে ধরতেই পারছি না। রমেশ, কেসের স্ট্যাটাসটা কি? আমরা সব মিসিং রিপোর্ট স্ক্যান করছি, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে না কখন পোড়ানো হয়েছিল। ইনভেস্টিগেশন চালিয়ে যাও। ওই পড়ে যাওয়া লাশটার সঙ্গে ভাবনা পাঞ্চালের কেসের কি সম্পর্ক এই মুহূর্তে বলা শক্ত, কেননা ভাবনার স্বামী রাকেশ পাঞ্চাল ওই পুরো জ্বলে যাওয়ার লাশটাকে এত সহজেই এক দেখাতেই কি করে আইডেন্টিফাই করলো, আর কেন করলো? যেমন আপডেট আসবে আপনাকে জানাবো। কিছু খবর পেলেই আমাকে অবশ্যই জানাবে। স্যার রাকেশের সঙ্গে আমার কথা হলো, কিন্তু ও বলল ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এরকম কোনো ঘটনা থাকলে আমাদের কেন বলবে? ওই ফ্যামিলিতে এরকম কোনো ব্যাপার ছিল কি ছিল না সেটা আমাদের খোঁজ নিতে হবে। ফ্যামিলির অন্য মেম্বারদের সঙ্গে কথা বলা যাক। এক কাজ করো, ভাবনার বাবা মা ভাই সবাইকে ডেকে পাঠাও। সম্পর্ক কেমন ছিল কি বলতে চাইছেন স্যার? মানে আপনার মেয়ে আর জামাইয়ের মধ্যে কোনো রকম সমস্যা ছিল? কোনো বিষয় নিয়ে কোনো মতান্তর ছিল? স্যার কোনো প্রবলেম ছিল না। আমার জামাইবাবু রাকেশ ভালো লোক। কোনো ঝগড়া হয়নি, কিচ্ছু হয়নি। ভাগ্যে না থাকলে এমন জামাই পাওয়া যায় না। পদিনী দেবী 9 তারিখে সকালবেলায় আপনার মেয়ে ভাবনা আপনাকে ফোন করেছিল, রাইট? হ্যাঁ। আপনাদের দুজনের মধ্যে কি কথা হয়? রোজ যেমন কথাবার্তা হয়, মা মেয়ে যেমন কথা বলে, শরীর কেমন আছে, খাবার খেয়েছে কিনা। ওষুধ খাওয়ার পরেও 101। ডাক্তার বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বাবার বয়স তো হয়েছে। মা বাবাকে না একেবারেই জমিতে যেতে দেবে না কিন্তু। আরে কেশব সব সামলে নিচ্ছে। আর তুই বল, রবি আর রচনা কেমন আছে? ওরা খাবার দাবার খেয়েছে? হ্যাঁ মা, টিফিনও করেছে আর স্কুলেও চলে গেছে। আজকে পোহা বানিয়েছিলাম আমি টিফিনে। জানো মা, এত মুখ বেজার করতো না রচনা পোহা খেতে, আর এখন খেতে শুরু করেছে। আরে ওরা তো বাচ্চা। আর ওদের স্কুল কেমন চলছে? আর বলো না মা, রবির পেছনে পড়ে থাকতে হয় যে পড়াশোনা করো পড়াশোনা করো, আর রচনা নিজের হোমওয়ার্কও নিজেই করে নেয়। মা ভাবনা, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি শুধু নিজের আর বাবার খেয়াল রেখো। আর এমনিতে এখানে বাড়ি আর কাজ, এসবের মধ্যে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। স্যার আপনি এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার অ্যাঙ্গেলটা কেন খুঁজছেন? এরকম তো কিছুই নেই। ইনভেস্টিগেশন পুরো দেখার জন্য আমাদের সবটাই করতে হয়। স্যার এখনো কিছু জানতে পারলেন না? এখন আমরা খোঁজার চেষ্টা করছি যে ভাবনা তার মেয়েকে বাস স্টপ থেকে নিতে যাবার বদলে কোথায় এবং কেন গিয়েছিল। পুরো রাস্তায় তো একটাও সিসিটিভি ক্যামেরা দেখলাম না, কিন্তু কোনো না কোনো দোকানে নিশ্চয়ই আছে। স্যার সামনে রাস্তায় কিছু বড় দোকান আছে, হয়তো ওদের ওখানে লাগানো আছে। শর্মা স্যার, সব দোকান চেক করো, ছোট বড় সব দোকান, কোনো দোকান যেন বাদ না যায়। রাইট স্যার। স্যার রাকেশ আর ভাবনার ফোন রেকর্ডস, আমাদের কাজের কিচ্ছু নেই এর মধ্যে। কতদিনের রেকর্ড? স্যার পুরো 6 মাসের। সন্দেহ করার মতো কোনো কল নেই। রাকেশ একজন সেলস এক্সিকিউটিভ, ওই নর্মাল কাজের কথা আর কি। আর ভাবনা হাউস ওয়াইফ। কথা শুধু মা স্বামীর সঙ্গেই হতো।
বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো স্যার। ভাবনা পাঞ্চাল হয়তো ওদিন বাড়িতেই ছিল। কিন্তু শান্তি দেবী বলছেন ওনাকে স্কুটারে দেখেছিলেন। হ্যাঁ, ও বাড়ি থেকে স্কুটার নিয়ে নিশ্চয়ই বেরিয়েছিল, কিন্তু হয়তো রাস্তায় কোনো কাজের কথা মনে পড়েছিল আর ও বাড়ি ফিরে যায়। আর তারপর কিছু ঘটে। বাড়ির ভিতরে স্যার? বাড়ির ভেতর। কি এটা হতে পারে? তো হতে পারে স্যার। যদি এটা হয়ে থাকে তাহলে কেন এটা হয়েছে সেটা খোঁজ নিতে হবে। ওটা জানতে পেরে যাবো স্যার, কিন্তু এই সিকোয়েন্স অনেকগুলো লজিক কাজ করছে। ভাবনা কোনো কারণে বাড়িতে ফিরে আসে আর অঘটন ঘটে। রাতোর ব্যাপারে মিসিং কমপ্লেন করা হয়। দুদিন পরে রাকেশ জয়সিংনগর পুলিশ স্টেশনে ওর বডি আইডেন্টিফাই করে, আর ওই দিনই ভাবনার কাটা লাশ অন্য কোথা থেকে পাওয়া যায়, আর এই রাকেশ পুরোপুরি ফেসে যায়। ভাবনার শরীরে কোনো পোশাক ছিল না স্যার। নালাতে 3 বার খোঁজা হয়েছিল, কিন্তু মার্ডার ওয়েপেন পাওয়া যায়নি। হতে পারে ভাবনা পাঞ্চালকে অন্য কোথাও মেরে টুকরো করা হয়েছিল, তারপর এই নালায় এনে ওর লাশটাকে ফেলা হয় তাড়াহুড়োতে আর নৃশংসভাবে। চৌহান, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের আশেপাশেই রয়েছে, ব্যাস শুধু ধরতে পারছি না। স্যার, এই স্বামী স্ত্রীর কুষ্টি এতটাই পরিষ্কার যে সব এক ঝটকায় সামনে চলে এসেছে। কোথাও কোনো অমঙ্গল? না স্যার, সবকিছু মঙ্গলময়। 11 বছর আগে বিয়ে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, 2 বছর বাদে একটা ছেলে হয়েছে আর 5 বছর বাদে একটা মেয়ে। রাকেশ পাঞ্চাল সিম্পল একটা সেলসম্যানের জব করে, সাদা সিধে মানুষ, সৎভাবে কাজ করে। ভাবনা প্রথমে বাইরে কাজ করতো, এখন বাড়িতেই কাজ করে। বাকি ওদের মধ্যে ঝগড়া, মারামারি, ফালতু অ্যাফেয়ার এসব কিছুই নেই। 11 বছর আগের ডিটেলস বের কর। বিয়ের আগে কোনো সম্পর্ক, কোনো বয়ফ্রেন্ড কিছু তো ছিলই, সে যাই হোক না কেন, আমার ডিটেলস চাই। স্যার, আমাদের সিসিটিভির কোনো দরকারই নেই। আমাদের 4টে ছেলে আছে, 4 জনের নজর সিসিটিভির চেয়ে বেশি। সিসিটিভি মানুষের মতো চোখের পাতা ফেলে না, আর না মানুষের মতো ইমোশনাল হয়। লাগিনে বেশি দেরি হওয়ার আগেই আপনারা এখানে? আমরা আপনার বাড়ির তল্লাশি নেব। তল্লাশি কেন? কেন নয়? আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমরা আমাদের সন্দেহ দূর করতে চাইছি, কোঅপারেট করুন। কিচ্ছু পাইনি। স্যার, আমার উপর সন্দেহ করবেন না। আমার বাচ্চাদের মা ছিল ও। ওকে আমি খুব ভালোবাসতাম। তাহলে আপনি আমাদের সাহায্য করুন। আমরা বুঝতে পারছি না যে আপনার স্ত্রী ভাবনা আপনার মেয়েকে আনতে যাওয়ার বদলে কোথায় চলে গেল আর কেন চলে গেল। আমিও সেটা বুঝতে পারছি না স্যার। আমরাও আপনাকে বুঝতে পারছি না। মানে এই যখন জয়সিং পুলিশ স্টেশন আপনাকে একটা লাশ শনাক্তকরণের জন্য ডাকলো, যে লাশটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, তাও সেই লাশটাকে আপনার স্ত্রীর লাশ কেন বললেন? ভুল হয়ে গেছিল স্যার। 24 ঘন্টা ধরে চোখের পাতা আমি এক করিনি। মনে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছিল। আলাদা আলাদা হসপিটালে আমি চক্কর কেটে এসেছিলাম, সব বাজে অভিজ্ঞতা হচ্ছিল। ওখানে গেলাম যখন, তখন ওই পোড়া লাশ দেখে আমার ভুল করে ভাবনা ভেবে বসলাম। আপনি কি ভাবছেন স্যার? স্যার, 165টা দোকানে খুঁজেছি, কিন্তু সিসিটিভি একটাতেও নেই। যখন এই কেসটা আমায় খুব সমস্যায় ফেলে দিয়েছে, বুঝতে পারছি না কোন মোড় থেকে আমরা এর সূত্র খুঁজে পাবো। সেই সঙ্গে রয়েছে ওপর মহলের প্রেশার। চেষ্টা তো করছি, কিছু না কিছু নিশ্চয়ই পাবো। কেসের সঙ্গে যুক্ত সোর্স শহরের সব সোর্সকে অ্যাক্টিভেট করে দেয়। ভাবনার স্কুটারে চুলচেরা বিশ্লেষণ করা হয়। ভাবনা কতটা পেট্রোল ভরত, বাড়ি থেকে বাস স্টপ পর্যন্ত যেতে কতটা পেট্রোল খরচ হতো থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেইল বার করা হয়। সহযোগনগর এরিয়ার প্রত্যেকটা দোকানে চেকিং করা হয় সিসিটিভি ক্যামেরার জন্য। এই আশায় হয়তো কোনো সিসিটিভি ক্যামেরায় ভাবনার কোনো একটা ছবি থেকে থাকবে, বা তার স্কুটারের। প্রত্যেকটা মানুষকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় এই আশায় যে হয়তো নতুন কিছু সামনে আসবে যা আগে নজরে পড়েনি। রাকেশ আর ভাবনার বহু দূরের আত্মীয়দের সঙ্গেও কথা বলা হয়। ক্রাইম ব্রাঞ্চ যতটা উদ্বিগ্নতার সঙ্গে এটা জানার চেষ্টা করছিল
যে সেদিন দুপুরে কি হয়েছিল আর কিভাবে হয়েছিল, সেই একই প্রশ্ন রাকেশের বাড়িতেও বারবার ধ্বনিত হচ্ছিল। কমসে কম 150 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিন সপ্তাহে পরিণত হয় আর সপ্তাহ মাসে। এই কেসের প্রত্যেকটা অ্যাঙ্গেলকে বারবার যাচাই করা হচ্ছিল, কিন্তু তাও আমরা শূন্যতেই রয়ে গেলাম, বিগ জিরো। স্যার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু একটা ক্লু চাই স্যার। স্যার আমরা স্বামী স্ত্রী দুজনেরই ব্যাকগ্রাউন্ড চেক করেছি। দুজনেরই ব্যাকগ্রাউন্ড একবারে ক্লিয়ার, কোনো রকম ঝগড়া নেই, কোনো রকম অশান্তি নেই, কিছু না। আর ওই দ্বিতীয় জয়সিংনগরের লাশটা, ওই কেসটারও কিছু হয়নি তো? স্যার আমরা এই কেসটাকে ভাবনা পাঞ্চালের কেসের সঙ্গে জোড়ার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু পাইনি। দেখো ইন্সপেক্টর, ওই ভাবনা পাঞ্চাল কেস একটা ভয়ঙ্কর রকম কেস। কয়েক মাস হয়ে গেল আমরা একটা লিড পর্যন্ত পাইনি। এখানে খুনি কোনো ভুলই করেনি, আদৌ হতে পারে না এটা। হয়তো আমাদের ইন্সপেকশনটাই ভুল পথে চলছে, সেই সম্ভাবনাটাই অনেক বেশি। একজন মহিলা হঠাৎ উধাও হয়ে গেল অফিসার্স, দিনের বেলাতে। হঠাৎ করে এই শব্দটাই কেসে বারবার উঠে আসছিল। আর আমরা যেমন অনেক কেসের ক্ষেত্রেই দেখে এসেছি, তেমন এই কেসের ব্রেক থ্রুও হঠাৎ করেই এলো। ব্রেক থ্রু বলা হয়তো যথার্থ হবে না, বরং একটা জোরালো সূত্র অবশ্যই বলা যায়। এমন একটা সূত্র যা খুবই অদ্ভুত পদ্ধতিতে ক্রাইম ব্রাঞ্চকে তাদের প্রথম সাসপেক্টের দিকে নিয়ে যাবে। স্যার আমাদের সব জিনিসপত্র ভেতরের দিকে থাকে, তাই সিসিটিভিটা ভেতরের দিকেই লাগানো আছে। রাস্তার দিকে আমরা কেন লাগাবো স্যার? এই তোমার কাছে এই একটাই সিসিটিভি আছে ব্যাস? হ্যাঁ, কিন্তু স্যার একটা কথা জিজ্ঞেস করব, আপনি ঠিক কি খুঁজছেন স্যার? ভাবনা মার্ডার কেস শুনেছো এই ব্যাপারে? আরে বাপরে, ওই কেসটার ব্যাপারে কে না জানে স্যার? এই কেসেরই একটা জায়গায় গিয়ে আমরা আটকে গেছি। আমাদের ওই রাস্তার ওই দিকে সিসিটিভি ফুটেজ চাই। আর ওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ওই দিনও কোথায় গিয়েছিল। তুমি কি জানতে কোথায় গিয়েছিল? না না স্যার, কেসটার ব্যাপারে আমি খবরের কাগজে পড়ি। আপনি যখন সিসিটিভির কথা বললেন তখন একটা কথা আমার মনে পড়ে গেল। বলো। স্যার এই মার্ডারটা 9 জুলাই হয়েছিল না? বারে ভাই, তোমার ডেটও মনে আছে? এখনই এসেই আপনি জিজ্ঞেস করলেন যে 9 তারিখে সিসিটিভি ফুটেজ দেখাতে। ঠিক আছে, তুমি কিছু বলছিলে? স্যার আমি এটা বলছিলাম যে ভাবনা পাঞ্চালের মার্ডার 9 জুলাই হয়েছে। হ্যাঁ। আর 11 জুলাই এখানে আমাকে একজন দেখা করতে এসেছিল। কে? এটা জানি না সে কে ছিল, কিন্তু এসেই আমার কাছে ওই সিসিটিভি ফুটেজ চেয়েছিল। কেন? কে জানে স্যার, ও আমাকে এসেই বললে যে 9 তারিখে সিসিটিভি ফুটেজটা দিতে। 9 তারিখ? সেটাই তো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কে, কিন্তু ও আমাকে ওর ব্যাপারে কিছুই বললো না। বারবার 9 তারিখে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছিল। আমি ওকে বলে দিলাম যে আমি যাকে তাকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। আচ্ছা, সেই লোকটা মানে যার কথা তুমি বলছো, লোকটা এখানেই দাঁড়িয়ে ছিল, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আর এভাবেই কথা বলছিল? হ্যাঁ একদম এরকম। আর এই তো আমার ক্যামেরা, আমি এক্ষুনি আপনাকে 11 তারিখের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। 9 তারিখেরও? স্যার লোকটাকে আমি আগেও জিজ্ঞাসাবাদ করেছিলাম, কিন্তু তখন কিছু পাইনি সেরকম। এই দেখুন। সিসিটিভি ফুটেজ চাইছে কেন? কি হলো স্যার, আবার কোনো জিজ্ঞাসাবাদ আছে? যখন তুই সত্যিটা লুকোচ্ছিস তো ভাবলাম এবার অন্যভাবে জিজ্ঞেস করি। সিসিটিভি ফুটেজ? আমি না স্যার, স্যার আসলে উপরে একটা বালতি ঝোলানো ছিল, আমি তো শুধু ওটা দেখানোর জন্য বলছিলাম। আর এই দোকানদার বালতিটা বিক্রির জন্য নয়, শোয়ের জন্য টাঙিয়ে রেখেছিল। এমনি ক্রেতা ওকে জিনিস দেখানোর জন্য বলবে, আরো দেখাবে না। হ্যাঁ, ও পাগল? স্যার আমার ওকে পাগলই লেগেছিল। আমি ওকে এতবার বললাম যে ভাই
বালতিটা দেখাও কিনবো। ও বললো দেখাবো না, যা করার করে নে। 44562299 এর নাম হলো অজিত শর্মা। 10 মিনিটের মধ্যে এর সমস্ত কল ডিটেলস আমার ইমেল আইডিতে চাই। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অর্ডার আছে, কোনো এক্সকিউজ চলবে না। এই অজিত শর্মার প্রতিটা ডিটেলস চাই আমার, ছোটবেলা থেকে আজ পর্যন্ত, আজ সকাল পর্যন্ত। আমি অতটাই কষ্ট পেয়েছি যতটা বাকিরা পেয়েছিল, যে আমাদের এলাকায় ভাবনা পাঞ্চালের এইভাবে মার্ডার হলো। এখনো তুমি কষ্ট পাওনি, কিন্তু পাবে নিশ্চয়ই। আর খুব কষ্ট পাবে যদি তুমি আমাদের না বলো তুমি সিসিটিভি ফুটেজ কেন চাইছিলে। স্যার, আমি কোনো সিসিটিভি ফুটেজ চাইনি। আমি তো বালতি নেওয়ার জন্য গিয়েছিলাম। আমি এটাই বুঝতে পারছি না যে দোকানদার কেন মিথ্যা কথা বলছে। স্যার দেখুন, আমি কিছু করিনি, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। অজিত শর্মা সোজাসুজি জিজ্ঞেস করছে, তাই সোজা উত্তর দাও, নইলে আমার আঙুলটা বেঁকাতে বাধ্য হব। দেখুন স্যার, তারপরেও আমি এটাই বলবো, এখন যা বলেছি, যেহেতু আমার কাছে বলার মতন আর কিছুই নেই। আচ্ছা, তুমি যদি কিছুই না করে থাকো তাহলে এত ঘামছো কেন? কথা আটকে যাচ্ছে কেন তোমার? আর চোখটা নামিয়ে রেখেছো কেন? স্যার, ও নিজের আঙুলটা সিসিটিভির দিকে দেখাচ্ছিল আর বলছিল যে বালতি চাইছিল। আর স্যার, আমি বালতি সিসিটিভির সামনে কেন ঝোলাবো? স্যার, লোকটা মিথ্যে কথা বলছে, মনে হচ্ছে ওই কিছু করেছে। তোমার দোকানে আগে কখনো গিয়েছিল? মনে নেই স্যার, কিন্তু বলতেও পারছি না। তুমি তোমার বাড়ি থেকে 20 মিনিটের দূরত্বে গেলে শুধু একটা বালতি কেনার জন্য। কেন? তোমার বাড়ির আশেপাশে বালতি বিক্রি করার কোনো দোকান ছিল না? স্যার, আমি ওখান থেকে যাচ্ছিলাম, শুধু দোকানে বালতি দেখলাম, ভেবেছিলাম কিনে নি। বালতি আনতে তোমার বাড়ি থেকে 20 মিনিট দূরে চন্দননগরে 11 তারিখে তোমার স্বামী বালতি নিতে কেন গিয়েছিল? না স্যার, আমি কিচ্ছু জানি না। আগে আমি ওদের দুজনকে খুব ভালো করে চিনি না, কিন্তু হ্যাঁ, ভাবনা আমাদের বাড়ির কাপড় জামা সব ওখান থেকে সেলাই করাতো। আর এই অজিত শর্মা, এ আপনার বাড়িতে আসতো? না, আমি তো কখনো দেখিনি। আপনি বাইরে থাকতেন, বাচ্চারা স্কুলে থাকতো, আর মাসিমা যখন বাড়িতে থাকতেন তখন? না, এখানে তো কেউ আসেনি। আর ওই দর্জি তো কখনোই নয়। অজিত, 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 কি হলো? দেখো কি হলো, কি হলো অজিত? হাঁপানির অসুখ আছে বলে মনে হচ্ছে স্যার। ইনহেলারও তো নেই কোথাও। এখন অ্যাম্বুলেন্স ডাকো, Right, জলদি। অজিত, 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 অজিত। স্যার, অজিত এখন ঠিক আছে, ওর অ্যাটাক হয়েছিল, অ্যাসমার পেশেন্ট ও। পুষ্পা, এই অজিত শর্মা মিথ্যে বলছে। এর পুরো ব্যাকগ্রাউন্ড চেক করো, কোনো না কোনো উত্তর পেয়ে যাবে, গ্যারেন্টি। এবার এমন একটা সিন্ধুক খুললো যা চমকে দেওয়ার মতো সব সত্যিতে ভরা ছিল। এমন একটা অদ্ভুত ইতিহাস সবার সামনে উঠে এলো যা দেখে পুলিশও হতবাক হয়ে গেল। এখন মোটামুটি এটাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে ক্রাইম ব্রাঞ্চের অভিযুক্ত তাদের কবলে চলে এসেছিল। হ্যালো, আপনি কি? কিন্তু আপনি জানতে কি চাইছেন? আপনি এই কথাটা আমাকে কেন জিজ্ঞেস আমায় করছেন? ক্ষমা করুন, আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। না না, আমার কোনো কথা বলার নেই। দেখুন, জোর জবরদস্তি করলে কিন্তু আমি পালিয়ে যাব এখান থেকে। স্যার, একটা অদ্ভুত ব্যাপার, এই অজিত শর্মার কল রেকর্ডসে বিভিন্ন মহিলার নাম্বার দেখছি, আর সমস্ত মহিলা এর ব্যাপারে বলতে খুবই ভয় পাচ্ছে। স্যার, গত 2 দিন ধরে এই অজিত কম করে 9 জন মহিলার সঙ্গে কথা বলেছে। এই 9 জন মেয়ের কেউই কথা বলতে রাজি হচ্ছে না। অনেক কষ্ট করে স্যার একজন রাজি হয়েছে, গ্যারান্টি দিয়েছে এই র্যাকেটে ওর নাম জড়াবে না। র্যাকেটটা কি? আমি ফেঁসে গেছিলাম স্যার। ভয় পাবেন না, আপনার নাম জিজ্ঞেস করবো না, আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে না, কেউ জানতেই পারবে না আপনি কোনোদিন আমার সঙ্গে কথা বলেছেন। নিঃসংকোচে সব বলুন। এই ধরুন 1 বছর আগে আমি সুভাষনগর দিয়ে যাচ্ছিলাম, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছিল। ওর দোকানে বোর্ড দেখলাম, তাই আমি ওখানে গেলাম। তারপর? ও আমার নাম্বারটা সেভ করে নিয়েছিল, তারপর ওই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, ওই অজিত শর্মা। ও কোনো স্কিমের ব্যাপারে বলেছিল আমায়, ওটা টাকা রোজগার করার রাস্তা ছিল। আমি লোভে পড়ে ওখানে চলে গেছিলাম, কিন্তু ওখানে কি হয়েছিল বলুন, ভয় পাবেন না। স্যার, আমি চেক করেছি, এই অজিতের ওই এলাকায় আগে মোবাইলের দোকান ছিল। সেইখান থেকে মেয়েদের নাম্বার নিয়ে তাদের ফাঁসাতো। হ্যাঁ স্যার, এই মহিলা বললেন ওদের ভিডিও ক্লিপও করা হতো। ভিডিওস? ব্ল্যাকমেল? হ্যাঁ স্যার,
স্যার প্রত্যেকে ঘরোয়া মহিলা, হাউসওয়াইফ, সহজেই ফেসে যেত। আর এই অজিত শর্মা ভাবনার সঙ্গে ফোনেতে কখনো কথা বলেনি? একবারও না স্যার, আমি ডাবল চেক করেছি। ম্যাম, এই অজিত শর্মা 3 বছর আগে জেলে ঢুকেছিল। ব্লু ফিল্ম বানিয়ে সিডি বেচতো। আর ওর দূর সম্পর্কের একটা মঞ্জু নামের রিলেটিভ ছিল, একসাথেই থাকতো, হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর মঞ্জুর মা বাবা অজিতের নামে কেস করে, আর এই ব্যাপারে ও জেলেও গেছিল, আর এখন ও বেলে বাইরে আছে। স্যার, এই ব্লু ফিল্মের কেস কাবেরীনগর থানায় লেখানো আছে। আর মঞ্জুর মিসিং কেস সুভাষনগরে। ওর মা বাবার সাথে কথা হয়েছে, এই মানুষপুরেই থাকেন। ওদের কথা অনুযায়ী অজিতই মঞ্জুকে উধাও করেছে, আর আজ পর্যন্ত পাওয়া যায়নি। 4 বছর ধরে মিসিং। রাইট স্যার, বছরে বছরে অজিতের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগের আঙুলি ওঠেনি, অভিযোগের পাহাড় হয়ে গেছে। কিন্তু মঞ্জু মিসিং কেসকে ভাবনা মার্ডার কেসের সঙ্গে যুক্ত করার কোনো সূত্র নেই, না মিসিং কেসে না মার্ডার কেসে। স্যার, নয়জলে অজিতের ফোন লোকেশনের রেকর্ডস চেয়েছি, হয়তো তা থেকে কিছু জানতে পারবো। ক্রাইম ব্রাঞ্চের টেকনিক্যাল টিম খুনের দিন অজিতের ফোন ইনস্ট্রুমেন্টের লোকেশন ম্যাপিং করছিল, আর অন্য টিম তার সঙ্গে ক্রমাগত এই অপরাধের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে চলেছিল, কিন্তু সে বিন্দুমাত্র নড়চড় করছিল না, আর তার অসুখ বারবারই মাঝে চলে আসছিল, আর সেই জন্য পুলিশ তার সঙ্গে কঠোরভাবে পেশ হতে পারেনি। স্যার, নয়জলে অজিতের ফোন লোকেশন হলো দুপুর 1টায় সাহয়কনগর, যেখানে ভাবনা পাঞ্চালের বাড়ি আর অজিতের দোকান। আর তারপর দুপুর 2টোয় নূতন নিবাস। নূতন নিবাস, যেটা সহযোগনগর থেকে 15 মিনিটের দূরত্বে। 3:30 অব্দি নূতন নিবাসে, আর তারপর চন্দননগর হয়ে আতিচক 4:20 আতিচক, যেখানে ভাবনা পাঞ্চালের লাশ পাওয়া যায় টুকরো করা অবস্থায়। আর তারপরে শান্তরাম ক্রসিং 5:30টায়। সান্তারাম ক্রসিং, আর 5:30টার সময় ভাবনা পাঞ্চালের স্কুটারটা এখানে সান্তারাম ক্রসিং এ পার্ক করা হয়। ওয়েলডেন গাইজ, আমরা খুনিকে পেয়ে গেছি। কিন্তু অভিযুক্ত তো কনফেশন দেয়নি। স্যার বারবার ডিনাই করছে, আর আমরা জোর করে কনফেশন করাতেও পারবো না, শরীর ভালো নয় ওর। ঠিক আছে, কিন্তু ভগবান না করুন লকআপেই যদি কিছু হয়ে যায়, হিউম্যান রাইটস এর লোকেরা আমাদের জ্বালিয়ে মারবে। স্যার, আরেকটা কথা, ক্রাইম সিন আর মার্ডার ওয়েপেন দুটোকে এখনো লক করা যায়নি। ওর বাড়িটা তল্লাশি করে কিচ্ছু পাওয়া যায়নি? নো স্যার। এখন ওই সেলফোনের লোকেশনটাকে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসেবে কোর্টেও পেশ করতে পারবো না। দ্যাট উই নো। ওকে যদি আমাদের সাজা দিতে হয় তাহলে খুবই কংক্রিট প্রমাণ চাই। স্যার এই মুহূর্তে তো নেই, কিন্তু অবশ্যই পেয়ে যাব। ইন্সপেক্টর, ওর ইন্টারোগেশনে বেশি সময় নষ্ট করো না, অন্য কোনো উপায় খুঁজে বার করে এভিডেন্স জোগাড় করতে। আমাদের খুব কংক্রিট প্রমাণ চাই, আর তা না হলে কেসটা খুব উইক হয়ে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। ইনভেস্টিগেশন অজিত শর্মার দিকেই মজবুত ইশারা করছিল, কিন্তু এখনো পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হাতে এমন কোনো মজবুত প্রমাণ আসেনি যার ভিত্তিতে তারা অজিতকে গ্রেফতার করতে পারে। আর তারা অজিতের উপর বেশি জোরও দিতে পারছিল না, কারণ অজিতের শরীর দুর্বল ছিল। এবার ক্রাইম ব্রাঞ্চ একটা অভূতপূর্ব কৌশল নিল, আর খুব বুদ্ধিমত্তার সঙ্গে কেসটা ক্র্যাক করলো। সেটা চিন্তা আপনি করবেন না, নাম পরিচয় কিচ্ছু সামনে আসবে না, গ্যারান্টি দিচ্ছি। দেখুন ম্যাডাম, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আপনিও বোঝার চেষ্টা করুন যে এটা একটা খুনের কেস। আমাদের শুধু সন্দেহ নয়, আমরা জানি যে খুনটা এই করেছে। আমরা শুধু এটা জানতে চাইছি যে খুনটা এই কোথায় করেছে। কিন্তু আমি কি করে জানবো যে ও ওই মহিলাকে কোথায় মেরেছে? আমি জানি আপনি সেটা জানেন না, কিন্তু আপনি তো এটা জানেন যে ও ওই ব্লু ফিল্ম কোথায় বানাতো। আমাকে ওই বাড়িতে আবার যেতে হবে? আগে না, আপনার সেখানে যাবার কোনো দরকার নেই। আপনি ওখানে গেছেন, শুধু ওখানকার অ্যাড্রেসটা বলে দিন, সেটাই যথেষ্ট। প্লিজ। নূতন নিবাস, বিল্ডিং নাম্বার 4, ফ্ল্যাট নাম্বার 202, সেকেন্ড ফ্লোর।
কি তোমার? আপনি কে? ক্রাইম ব্রাঞ্চ। স্যার আমার নাম প্রণব, প্রণব চৌরাশিয়া। স্যার কি হয়েছে? স্যার 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 কি ব্যাপার স্যার? স্যার, মনে হচ্ছে ক্রাইম সিন আর মার্ডার ওয়েপন পাওয়া গেছে। এখনই ফরেন্সিকে ডাকো। স্যার মাধবী বলছি, এই সমস্ত কি জানিস? আমি কিচ্ছু জানি না স্যার। প্রণব চৌরাসিয়া, একলা থাকো? হ্যাঁ স্যার আমি একা থাকি, কিন্তু স্যার এবার এটা আমার না, আমি ভাড়াতে নিয়েছি স্যার। কিন্তু থাকো তো তুমি, তাই না? কিন্তু অর্ধেকের থেকে বেশি সময় তো আমি ট্যুরে থাকি স্যার। স্যার আপনি আপনি আমার বাড়ির মালিকের সাথে কথা বলুন। আমি অনেকবার ওনাকে বলেছি আমি এখানে না থাকলে অদ্ভুত সব কাণ্ড হয়। ট্যুর থেকে ফিরে এলে পর মনে হয় এখানে কোনো গন্ডগোল হয়েছে। আর স্যার কিছুদিন আগে আমি কিছু গন্ধ পাচ্ছিলাম, আমি সেই ব্যাপারটাও বলেছিলাম, কিন্তু উনি বলছেন বাড়িতে কেউ আসে না। কে তোমার বাড়ির মালিক? ভাবনা পাঞ্চালের লাশটা 8 টুকরো করা হয়েছে। এবার তোকে 8 টুকরো করবো আর তোকে বাঁচিয়ে রাখবো। না স্যার, কি ও করছিস? স্যার এও জড়িত। এই ললিতের ফোন নাম্বার অজিতের কল রেকর্ডে প্রায় প্রত্যেকদিনই দেখা গেছে। স্যার ও বন্ধু, অজিত আমার বন্ধু স্যার। এবার তোর বন্ধুর সঙ্গে ফাঁসির মঞ্চে উঠবি। ফাঁসি না হলে যাবজ্জীবন তো হবেই তোর। না স্যার, আমি এই মার্ডারের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো ওকে ফ্ল্যাট ভাড়া দিতাম স্যার। ব্লু ফিল্ম বানানোর জন্য তুই কি পেতিস? টাকা না অন্য কিছু? আচ্ছা তুই ওই ফিল্মে অ্যাক্টিং করতিস নাকি? না স্যার, আমি সত্যি কথা বলছি। আমি জানি না ও ওখানে কি করতো। ও বলতো যে কিছু কাজ করবে আর আমি ওকে চাবি দিয়ে দিতাম। কচি খোকা, তুই কিচ্ছু জানতিস না তোর বন্ধু ওখানে কি করছে। এত গভীর বন্ধুত্ব যে অন্যকে ভাড়া দেওয়া ঘরটা তুই তোর ওই বন্ধুকে দিয়ে দিচ্ছিস, এটা না জেনে যে তোর ওই প্রিয় বন্ধু সেখানে কি করছে। তোর ভাড়াটে প্রণব চৌরাসিয়া বারবার তোর কাছে অভিযোগ করেছে যে ঘরে কিছু একটা গন্ডগোল আছে, ঘরে কিছু হচ্ছে। ওর মনে হয়েছিল যে ও না থাকাকালীন ঘরে কেউ আসে, এমনকি ও তোকে দুর্গন্ধের কথাও বলেছিল। আর তোর কনে একটা কথা ঢোকেনি। স্যার আমি তো অজিতকে ভরসা করে বিরাট বড় ভুল করে ফেলেছি। এখন তো আমাদের সামনে ভালো সাজার অ্যাক্টিং করে আরো বড় ভুল করছিস তুই। স্যার ওই রড আর ছুরির টেস্টিংটা হয়ে গেছে। কিচেন ড্রেন থেকে নেওয়া স্যাম্পেলগুলোরও টেস্টিং হয়ে গেছে। রিপোর্ট কি অফিসার? মানুষের রক্ত স্যার, ড্রেনেজের স্যাম্পেল, রডের স্যাম্পেল আর ছুরির স্যাম্পেলটা সবই ভাবনা পাঞ্চালের ব্লাডের স্যাম্পেলের সাথে মিলে যাচ্ছে। সেদিন দুপুরে আসলে কি হয়েছিল? মেয়েকে বাস স্টপ থেকে আনার সময় কি ভাবনার অজিত শর্মার সঙ্গে দেখা হয়েছিল? আরে অজিত বাবু, ওই সালভার স্যুট রেডি হয়ে গেছে। ও আপনি যেটা দিয়েছিলেন? হ্যাঁ ওই 1 মাস আগে দিয়েছিলাম না আপনাকে। হ্যাঁ ওটা তো অনেকদিন তৈরি হয়ে গেছে। আরে এই কল্পনাও না বলতেই ভুলে যায়। আমার স্টোর রুমেই পড়ে আছে। আপনি একটা কাজ করুন, ওখানে এসেই নিয়ে যান। এই স্টোর রুম এখান থেকে কত দূর? ভাবনাদি মাত্র 5 মিনিট লাগবে। আপনি এক কাজ করুন, আমার পেছনে পেছনে আসুন। অজিত বাবু বেশি দেরি করবে না কিন্তু। হ্যাঁ ভাবনাদি আসুন, মাত্র 5 মিনিট লাগবে, আসুন। অজিত বাবু প্লিজ তাড়াতাড়ি করুন। বললেন 5 মিনিট লাগবে, 10 মিনিট হয়ে গেছে। রচনাকে বাস স্টপে আনতে যেতে হবে। আপনাদের পৌঁছে গেছি, আর 2 মিনিট। আসুন না, ভেতরে আসুন, আমি এখনই দিয়ে দিচ্ছি। আসুন। আসুন না প্লিজ। এটা কারোর ফ্ল্যাট মনে হচ্ছে, স্টোর রুম তো মনে হচ্ছে না। ভাবনা, আমার তোমাকে কিছু বলার আছে। দেখো, এটাকে প্রপোজাল ভাবতে পারো আমার। কি বাজে কথা বলছেন আপনি?
পাগল হয়ে গেছে নাকি? না ভাবনা, দেখো আমার কথা শোনো, আমাদের দুজনের লাভ আছে এতে, শুধু লাভই লাভ। আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আরে আমার ছাড়ুন অজিত বাবু, ছাড়ুন বলছি, বাঁচান বাঁচান। চিৎকার করো না, চিৎকার করো না, আমার কথা শোনো। আরে এমব্রয়ডারি কাজ করে তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ? তুমি তোমার শরীর দিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারো। ভাবনা আমার কথা শোনো। ভাবনা না, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। ভাবনা চুপ, ছাড়ো, চুপ করো, না না না, ছবে না আমাকে। চুপ করো, চুপ করো, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও বলছি, বাঁচাও। স্যার হ্যান্ডেল লক খুলে রেখে যাবেন যাতে পরের গাড়ি এলে আগু পিছু করতে সুবিধা হয়। আরে ভাই, আমার যদি গাড়ি কেউ চুরি করে নেয় তার ক্ষতিপূরণ কি তুই দিবি? স্যার এটা কোনো বাগান নাকি? রশিদ ছাড়া কেউ এখানে টাচও করতে পারবে না। আচ্ছা শোন, আমি হ্যান্ডেল লক করে দিয়েছি, যা করার করে নে। তো অজিত শর্মা, এটাই তো হয়েছিল? এটা আপনি বলছেন স্যার, আমি না। তো ঠিক আছে, তুমিই বলো কি হয়েছিল। কি বলবো স্যার, যখন কিছু ঘটেইনি, আমার সাথে ভাবনা পাঞ্চালে দেখাও হয়নি, আমি কোনো ঘরেও নিয়ে যাইনি ওকে। স্যার আমি কিছু করিনি। এবার এই কথাটা কোর্টে বলবে, আর কোর্ট তোমার মিথ্যের ওপর থেকে পর্দাটা সরাবে। অজিত শর্মা, তোমার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে, এবার তোমার গল্প শেষ। স্যার আপনি আমাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেতে পারেন না। প্রমাণ কি করে পাবেন যখন আমি কিছু করিনি? এখনো বলছে কিছুই জানি না। এখন আমাদের কাছে প্রমাণের অভাব নেই স্যার, সমস্ত প্রমাণ আছে, সবকিছু আছে। স্যার রড আর ছুরিতে খুনের এভিডেন্স তো আছে। ওই পার্কিং অ্যাটেন্ডেন্ট একে কোর্টে চিনতে পারবে? চিনতে পারবে স্যার। একবার যদি এই অজিত শর্মাকে আমরা ফর্মালি অ্যারেস্ট করে যদি কোর্টে তুলি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু এইটুকু খেয়াল রেখো, এই অজিত শর্মা যেন ভিকটিম কার্ড না খেলতে পারে, অসুস্থতার অজুহাত দেখিয়ে যেন কোর্টে গিয়ে টর্চার হয়েছে এমন কথা না বলে বসে। স্যার ওর শরীর যেমন ছিল তেমনই আছে, ইনফ্যাক্ট আরো ভালো আছে। জোরালো চার্জশিট হবে, পুরো ক্রাইম সিনটা রিক্রিয়েট হবে, তাও প্রমাণের সঙ্গে। অজিত শর্মা তার কথায় অনড় থাকে। সে দাবি করতে থাকে যে ভাবনা পাঞ্চালের খুনে তার কোনো হাত নেই। ভাবনার স্বামী রাকেশ এটা শুনে হতবাক হয়ে যায় যে অজিত কোন উদ্দেশ্যে তার স্ত্রীকে ফাঁসিয়েছে আর কত নিষ্ঠুরভাবে তাকে খুন করেছে। পাঞ্চাল পরিবার এটা বিশ্বাসই করতে পারছে না যে সেদিন দুপুরে ভাবনা যখন রচনাকে পিক আপ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, সেই দিনটা হঠাৎ করে তাদের জীবনটাকেই সারা জীবনের জন্য বদলে দেবে। এলাকার বাসিন্দারাও শকড ছিল যে তাদেরই মাঝখানে এরকম একজন খুনি থাকত যে ভাবনা পাঞ্চালকে খুন করেছে। কল্পনা শর্মা এখনো তার স্বামীর পক্ষপাতিত্ব করে চলেছে, অথচ সব প্রমাণই অজিতের বিরুদ্ধে। প্রণব, যার প্রায়শই মনে হতো যে তার পিছনে তার বাড়িতে খারাপ কিছু হচ্ছে,
সে এখন ওই বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়িতে থাকে। প্রতিদিনের মতো নিজের বাচ্চাকে স্কুল বাস স্টপ থেকে বাড়িতে ফেরত আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ভাবনা পাঞ্চাল। হঠাৎ করে তার মাথায় খেয়াল আসে যে অজিতের দোকানে গিয়ে তার সালোয়ার স্যুটের ব্যাপারে জিজ্ঞেস করে নেওয়া যাক। আর তার জীবন মাঝ পথেই হঠাৎ শেষ হয়ে গেল, হঠাৎ করেই। যদিও অজিত শর্মা যে ভাবনা পাঞ্চালের খুনি সেই ব্যাপারটা এখনো অস্বীকার করে চলেছে, কিন্তু ক্রাইম ব্রাঞ্চ কোর্টে সমস্ত প্রমাণ সহকারে অজিত শর্মার বিরুদ্ধে একটা মজবুত কেস পেশ করছে। এই কেসে চার্জশিট ফাইল হয়ে গেছে, কিন্তু মামলা শুরু হওয়া এখনো বাকি রয়েছে। আর অভিযুক্ত অজিত শর্মা এই মুহূর্তে আইনি হেফাজতে আছে। আদালতে দায়ের করা প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের করা অভিযোগের বিরুদ্ধে অজিত শর্মাকে আত্মরক্ষা করতে হবে। তারপর আদালত এটা ঠিক করবে যে অজিত দোষী না নির্দোষ। অন্যদিকে অজিতের দুঃসম্পর্কের আত্মীয় মঞ্জু, যে নিজের বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল, তার কেস আবার খোলা হয়েছে। অজিত এই কেসেও নিজের কোনো হাত থাকার বিষয়ে অস্বীকার করেছে, কিন্তু ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ যে সে মঞ্জুর সঙ্গেও তাই করে থাকবে যা সে ভাবনার সঙ্গে করেছে। জয়সিংনগরের পুলিশ যে পুড়ে যাওয়া লাশটা পেয়েছিল আর যেটাকে রাকেশ পাঞ্চাল ভুল করে আইডেন্টিফাই করে ফেলেছিল, সেই লাশটার এখনো কোনো শনাক্ত হয়নি। সেই কেসটা আন্ডার ইনভেস্টিগেশনই আছে। ভাবনার স্বামী আর আত্মীয়রা ন্যায়ের অপেক্ষা করছে যে কবে ভাবনার হত্যাকারীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.